লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব ধাতু নিষ্কাশনের পদ্ধতি, মেথডস অফ মেটাল এক্সট্রাকশন। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে ধাতু নিষ্কাশনের পদ্ধতি, মেথডস অফ মেটাল এক্সট্রাকশন। নিম্নলিখিত তিনটি পদ্ধতির সাহায্যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়। আমরা আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করি এবং এর জন্য প্রধানত তিনটি পদ্ধতির সাহায্য নিই। নাম্বার 1, কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন রিডাকশন প্রসেস। নাম্বার 2, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ইলেকট্রোলিসিস প্রসেস। এবং নাম্বার 3, থার্মিট পদ্ধতি, থার্মিট প্রসেস। ধাতুকে আকরিক থেকে নিষ্কাশন করার জন্যে আমরা যে তিনটি পদ্ধতির সাহায্য নিই সেই পদ্ধতিগুলো আজকে আলোচনা করা হবে। কার্বন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি এবং থার্মিট পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন রিডাকশন প্রসেস। অপেক্ষাকৃত কম সক্রিয়তা সম্পন্ন ধাতু যেমন আয়রন, জিঙ্ক, টিন, কপার, লেড, এদের কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা অক্সিজেনের তুলনায় বেশি। তাই এই সমস্ত ধাতুগুলির অক্সাইডগুলিকে উচ্চ উষ্ণতায় কার্বন দ্বারা বিজারিত করে ধাতুটিকে নিষ্কাশন করা যেতে পারে। এই পদ্ধতিকে কার্বন বিজারণ পদ্ধতি বলে। এক্ষেত্রে বিজারক হিসাবে কোক চূর্ণ ব্যবহার করা হয়। উৎপন্ন ধাতুগুলি প্রধানত গলিত অবস্থায় থাকে। অপেক্ষাকৃত কম সক্রিয়তা সম্পন্ন ধাতু, অর্থাৎ যে সমস্ত ধাতুগুলো কম সক্রিয়, যেমন আয়রন, জিঙ্ক, টিন, কপার, লেড, এদের কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা অক্সিজেনের তুলনায় বেশি। তাই এই সমস্ত ধাতুর অক্সাইড যদি নিই, তাকে যদি আমরা কার্বন দ্বারা বিজারিত করি তাহলে ধাতুটিকে নিষ্কাশন করা যেতে পারে। এখানে ধাতুর অক্সাইড নেওয়া হয়েছে মেটাল, ধাতুটিকে এম দ্বারা সূচিত করা হয়েছে, মেটালের অক্সাইড প্লাস কার্বন। এক্ষেত্রে এই অক্সিজেনটি কার্বনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হবে এবং ধাতুটিকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে। তাহলে কি পেলাম? এমও, এটা হলো একটি ধাতুর অক্সাইড, তার সঙ্গে কার্বন যোগ করে, কোক চূর্ণ যোগ করে এটির বিজারণ ঘটানো হলো, ধাতুটিকে মুক্ত অবস্থা পাওয়া গেল এবং তার সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হলো। এই কার্বন মনোক্সাইড গ্যাসটি আবার এই ধাতব অক্সাইডটিকে বিজারিত করবে। এমও ধাতব অক্সাইড প্লাস উৎপন্ন কার্বন মনোক্সাইড, এখানে দেখানো হয়েছে ধাতুর অক্সাইড প্লাস উৎপন্ন কার্বন মনোক্সাইড ইজ ইকুয়াল টু, এক্ষেত্রেও ধাতু এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে বিক্রিয়াটি দু ধাপে সম্পন্ন হয়। প্রথমে ধাতুর অক্সাইড, তার সঙ্গে কার্বন যুক্ত হয়ে মুক্ত ধাতু এবং কার্বন মনোক্সাইড পাওয়া যায়। দ্বিতীয় ধাপে এই কার্বন মনোক্সাইডটি আবার ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, আবার মুক্ত ধাতু এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে জিঙ্ক অক্সাইড থেকে আমরা যদি জিঙ্ককে নিষ্কাশন করতে চাই, জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বন যুক্ত করে এর বিজারণ ঘটানো হবে। জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু, জিঙ্কটিকে মুক্ত অবস্থায় পাওয়া গেল এবং কার্বন মনোক্সাইড গ্যাস পাওয়া গেল। এই কার্বন মনোক্সাইড গ্যাসটি আবার জিঙ্ক অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে এক্ষেত্রেও মুক্ত জিঙ্ক এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। তাহলে কম সক্রিয়তা সম্পন্ন ধাতুর অক্সাইড, আয়রন, জিঙ্ক, টিন, কপার, লেড, এই সমস্ত কম সক্রিয়তা সম্পন্ন ধাতু, এদের অক্সাইডগুলোর সঙ্গে আমরা কোক চূর্ণ যোগ করে এটির বিজারণ ঘটাই, তাহলে ধাতুটিকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে। তাই যেহেতু এখানে কার্বন দ্বারা বিজারণ করে ধাতুটিকে নিষ্কাশন করা হচ্ছে, তাই এই পদ্ধতিটিকে বলা হবে কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতির সুবিধা: কোক সহজলভ্য। কার্বন বিজারণ পদ্ধতিতে কোক চূর্ণ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং এই কোকটি সহজলভ্য। একসঙ্গে অনেক আকরিক ব্যবহার করা যায়, তাহলে একসঙ্গে অনেক আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব হয়। বিজারণ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন মনোক্সাইড বিজারক হিসেবে কাজ করে। তাহলে প্রথম দফায়, প্রথম ধাপে যে বিক্রিয়ার পরে যে কার্বন মনোক্সাইড গ্যাসটি উৎপন্ন হয়েছে সেটি আবার বিজারক হিসেবে কাজ করে, এটা আমরা আগে আলোচনা করেছি। অসুবিধা:
উচ্চ উষ্ণতার প্রয়োজন হয়। সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে অবস্থিত ধাতুগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা যায় না। অসুবিধা হলো এর জন্য উচ্চ উষ্ণতার প্রয়োজন। আর সক্রিয়তা শ্রেণীর উপরে যে সমস্ত ধাতুগুলো অবস্থান করছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত ধাতুগুলোকে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা যায় না। সুবিধা ছিল কোক সহজলভ্য, একসঙ্গে অনেক আকরিক ব্যবহার করা যায়। আর বিজারণ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাসটি আবার বিজারক হিসেবে কাজ করে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বা তড়িৎ বিজারণ পদ্ধতি। এবার আলোচনা করা হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বা তড়িৎ বিজারণ পদ্ধতির সাহায্যে কেমন করে ধাতুকে নিষ্কাশন করা যাবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে অবস্থিত ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব নয়। এটা আগেই আমরা আলোচনা করলাম। তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে যে সমস্ত ধাতুগুলো অবস্থান করছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব নয়। তাই এই সমস্ত ধাতুর অক্সাইডগুলিকে যদি গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে ক্যাথোডে ধাতু সঞ্চিত হয়। এই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বা তড়িৎ বিজারণ পদ্ধতি বলে। যেহেতু তড়িৎ প্রবাহের সাহায্যে এখানে বিজারণ ঘটানো হয় তাই এই পদ্ধতিটিকে তড়িৎ বিজারণ পদ্ধতি বলে। এক্ষেত্রে ধাতব ক্যাটায়নের তড়িৎ বিজারণ ঘটে। এখানে এম প্লাস অর্থাৎ এটি একটি ধাতুর ক্যাটায়নকে সূচিত করা হয়েছে। এই ধাতুর ক্যাটায়নটি চলে যাবে ক্যাথোডের দিকে। ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে সেই ইলেকট্রন সংগ্রহ করবে এবং ধাতুতে পরিণত হবে। তাহলে এটা হলো একটি বিজারণ পদ্ধতি। তাহলে ধাতুর ক্যাটায়ন এটি চলে যাবে ক্যাথোডে, ক্যাথোড থেকে ইলেকট্রন সংগ্রহ করবে, সংগ্রহ করে এটি ধাতুতে বিজারিত হবে, যেখানে এমকে আমরা ধাতু হিসাবে দেখিয়েছি। এখানে উদাহরণস্বরূপ আমরা বলেছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এটিকে যদি গলিত অবস্থায় রাখি তাহলে এর থেকে কি আয়ন তৈরি হবে? ম্যাগনেসিয়াম ডবল প্লাস প্লাস 2Cl মাইনাস। ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি গলিত অবস্থায় রাখা যায় তাহলে তার ক্ষেত্রে যে আয়ন তৈরি হবে Mg ডবল প্লাস প্লাস 2Cl মাইনাস ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এটি ক্যাটায়ন এবং এটি অ্যানায়ন। এই ক্যাটায়নটি ক্যাথোডের দিকে যাবে এবং এই অ্যানায়নটি অ্যানোডের দিকে যাবে। তাহলে এই ক্যাটায়নটি ক্যাথোডের দিকে গেলে আমরা ক্যাথোডে বিক্রিয়াটি দেখে নেব। ক্যাথোডে Mg ডবল প্লাস গেল, গিয়ে ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন সংগ্রহ করলো, এটি ধাতুতে পরিণত হলো Mg। এটি একটি বিজারণ পদ্ধতি। অপরপক্ষে ক্লোরাইড আয়ন এটা অ্যানায়ন, এটি অ্যানোডের দিকে যাবে। অ্যানোডে গিয়ে এই ক্লোরাইড আয়নটি একটি ইলেকট্রন বর্জন করবে এবং ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এবার দুটি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে একটি ক্লোরিন অণু Cl2 তৈরি হবে। থার্মিট পদ্ধতি। এবার আলোচনা করা হবে থার্মিট পদ্ধতি। অতি উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের চেয়ে কম বিজারণ ক্ষমতা সম্পন্ন ধাতু যেমন আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এরা অ্যালুমিনিয়ামের থেকে কম বিজারণ ক্ষমতা সম্পন্ন ধাতু। এদের অক্সাইডগুলিকে যদি অ্যালুমিনিয়াম চূর্ণসহ উত্তপ্ত করা যায় তাহলে ধাতব অক্সাইডগুলি বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। এই পদ্ধতিকে থার্মিট পদ্ধতি বলে। যেহেতু উচ্চ তাপমাত্রায় এই পদ্ধতিটি ঘটানো হয় তাই এই পদ্ধতিকে থার্মিট পদ্ধতি বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে Fe2O3 এটা আয়রনের একটি অক্সাইড, তার সঙ্গে অ্যালুমিনিয়াম যুক্ত করা হয়েছে এবং এতে তাপ প্রয়োগ করা হয়েছে। এখানে ধাতু মুক্ত হয়েছে এবং Al2O3 একটি অ্যালুমিনিয়ামের অক্সাইড তৈরি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই অক্সিজেন আয়রন থেকে বেরিয়ে এসেছে এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে। Fe2O3 এখানের অক্সিজেনটি আয়রন থেকে বেরিয়ে এসেছে এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে, তৈরি হয়েছে 2Fe প্লাস Al2O3। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধাতুকে মুক্ত অবস্থায় পেয়েছি। একইভাবে এটি ম্যাঙ্গানিজের একটি অক্সাইড। এই ম্যাঙ্গানিজের অক্সাইডটিকে যদি অ্যালুমিনিয়াম দ্বারা যদি বিজারিত করি তাহলে পেয়ে যাব ম্যাঙ্গানিজ ধাতু এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড।
ঠিক একই রকমভাবে ক্রোমিয়ামের অক্সাইডের সঙ্গে যদি আমরা অ্যালুমিনিয়াম যুক্ত করে তার বিজারণ ঘটাই, সেক্ষেত্রে আমরা মুক্ত ক্রোমিয়াম ধাতুকে পেয়ে যাব এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ থার্মিট পদ্ধতিতে আমরা ধাতুর অক্সাইড, আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি এই সমস্ত ধাতুর অক্সাইডগুলিকে অ্যালুমিনিয়াম যুক্ত করে উচ্চ তাপমাত্রায় এটিকে বিজারিত করি এবং ধাতুটিকে মুক্ত অবস্থায় পাই। এই পদ্ধতিকে বলা হবে থার্মিট পদ্ধতি। থার্মিট মিশ্রণ, ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণ এর 3:1 ওজন অনুপাতের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে। থার্মিট মিশ্রণ কি? ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণ নেওয়া হবে ওজনে 3:1 অনুপাতে। এখানে দেখানো হয়েছে Fe2O3, এটা ফেরিক অক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণ। ওজন হিসাবে 3 ভাগ নেওয়া হবে ফেরিক অক্সাইড এবং 1 ভাগ নেওয়া হবে অ্যালুমিনিয়াম। এই মিশ্রণটিকে বলা হবে থার্মিট মিশ্রণ। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।